হাঁটু ব্যথা মানেই কি বাত? হাঁটু ব্যথা মানেই কি আর্থরাইটিস? আপনার তিনটি ভুল কাজ আপনার হাঁটুর ক্ষয় বাড়াচ্ছে। কোন তিনটি ভুল কাজের কথা বলছি যেটা প্রত্যেক দিন আপনি করেন? স্লিপ ডিস্ক আসলে কি? স্লিপ ডিস্ক মানে কি অপারেশন? অপারেশন ছাড়া স্লিপ ডিস্কের কি কি ট্রিটমেন্ট হতে পারে? ভিটামিন ডি, ক্যালসিয়ামের ট্যাবলেট কি সবাই খেতে পারেন? কারা খাবেন না? কেন খাবেন না? খেলে কি মারাত্মক পরিণতি ঘটতে পারে? অবশ্যই জানাবো আপনাদের। জানাবেন আমাদের স্টুডিও থেকে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডক্টর রাজা সাহা। খুব সুন্দর করে তিনি বুঝিয়ে দিচ্ছেন এই প্রশ্নের উত্তরগুলি। জানতে হলে পুরো ভিডিওটি প্লিজ দেখুন। হাঁটু ব্যথা এখন জেরবার অনেকে, মানে ঘরে ঘরে হাঁটুর রোগ, হাঁটুর বা আর্থারাইটিস, হাড় ক্ষয়, এগুলো আমরা প্রায় শুনি। তো এই হাঁটু ব্যথা মানেই কি আর্থারাইটিস? হাঁটু ব্যথাটা এখন খালি শীতকালের রোগে আর সীমাবদ্ধ নেই, 12 মাসই হাঁটু ব্যথা। তবে এটা ঠিক যে হাঁটু ব্যথার মূল কারণটাই হচ্ছে বাত। বাত হচ্ছে একটা অন্যতম মূল কারণ, কিন্তু অনেকগুলি যেগুলো আমরা নেগলেক্ট করি, অতটা খেয়াল করি না, বা মানুষ ভাবে যে ঠিক আছে আমারও বাত হয়েছে। ইনফেকশন, একটা কিছু ফুটলো, সামান্য একটা ধাক্কা খেলো, গুঁতো খেলো, সেখান থেকে রক্ত জমাট বাঁধলো, অতটা খেয়াল করছে না, সেটার থেকে কিন্তু আপনার হাঁটুতে সংক্রমণ হতে পারে। ইনফেকশন একটা মেজর, একটা বড় গ্রুপের পেশেন্ট আমি দেখি এরা নেগলেক্ট করে, হাঁটু ব্যথা নিয়ে ফেলে রাখছে, কিন্তু পরে দেখা যায় যে এটা কিন্তু বাত নয়, ইনফেকশন, যার চিকিৎসাটা পুরোটাই অন্য, বাতের সঙ্গে কোনো মিল নেই। আমি বলতে চাই আরেকটা হাঁটু ব্যথার আরেকটা কারণ হতে পারে আঘাতপ্রাপ্ত যে কোনো কারণে হাঁটু ব্যথা হচ্ছে, সেটাকে ফেলে রাখবেন না, সেটা কিন্তু আপনার বাত নয়। লেগেছে, হয়তো আপনার পুরনো বাত হচ্ছে, আগে থেকে রয়েছে বাত, কিন্তু নতুন করে লাগলো, চিকিৎসকের পরামর্শ নিন। সংক্রমণ ছাড়াও ঠিকঠাক খাদ্যাভ্যাস যদি না থাকে, সবথেকে কমন আরেকটা পরে আমি বলবো, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলেও, হয়তো আপনার হাঁটুতে বাত নেই, ভিটামিন D3 ডেফিসিয়েন্সি আছে, সেক্ষেত্রেও ব্যথা হতে পারে। মূলত এই তিনটে কারণ আমরা দেখি হাঁটু ব্যথা নিয়ে। আচ্ছা, এই যে অনেকেই এখন আছেন যে আগে থেকে প্রিকশনস হিসেবে ভিটামিন D3 কিনে খেয়ে নিচ্ছেন ওভার দ্য কাউন্টার দোকান থেকে। ক্যালসিয়ামের যে কোনো কোম্পানির একটা ক্যালসিয়ামের ওষুধ, মেডিসিনগুলো কিনে কিনে খাচ্ছে। এটা কি সবার খাওয়ার দরকার আছে, না খেলে আরও বিপদ বাড়বে? না, এখন আগেই বলি, এখন তো পডকাস্টের যুগ, সবাই কিছু না কিছু মানে মিক্সড ইনফরমেশন পাচ্ছে। এটা ঠিক যে ভিটামিন D3 সানলাইট এক্সপোজার থেকে হয়, সূর্যে দাঁড়ালে ভিটামিন D3 আমাদের স্কিনই সেটাকে তৈরি করতে পারে, কিন্তু সেটা কিন্তু যেটা তৈরি করলো সেটা অ্যাক্টিভ ফর্ম নয়, মানে যেইটা কাজ করবে শরীরে সেটা অ্যাক্টিভ নয়। অ্যাক্টিভ ফর্ম করতে গেলে কিডনির একটা রোল থাকে। তাই আমি মানে বারে বারে বলি, যাদের কিডনির সমস্যা আছে তাদের কিন্তু নিজে থেকে ভিটামিন D3 শরীরে হয় না, সিনথেসাইজ হয় না, সেক্ষেত্রে তাদের ভিটামিন D3 নিতে হয়। বা যারা বয়সজনিত কারণে নানান রোগে ভুগছে, ভিটামিন D3 ম্যাল অ্যাবজর্পশন বা ক্যালসিয়াম ম্যাল অ্যাবজর্পশন, মানে আমি খাচ্ছি কিন্তু আমার খাদ্য নালী থেকে সেটা শরীরে আর নিতে পারছে না, খাদ্য নালীর মধ্যে সেই রিসেপ্টারগুলো খারাপ যে ওটা শোষণ করে নেবে, সেক্ষেত্রে বিভিন্ন রোগ আছে যেক্ষেত্রে ভিটামিন D3 ক্যালসিয়াম নিতে পারে না। এই কিছু স্পেসিফিক রোগ ছাড়া সবার ভিটামিন D3 ক্যালসিয়াম নেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে একটা ভিটামিন D3 টেস্ট করাতে পারেন, নিজেরাই করাতে পারেন মনের শান্তির জন্য, তারপরে যদি কম থাকে চিকিৎসকের পরামর্শ নিন। কিন্তু ভিটামিন D3 একদম কিনে কিনে প্রতি সপ্তাহে লোকে রেগুলারলি কিনে খায়, প্রয়োজন নেই। মানে স্বাভাবিক যে আপনি খাদ্য, আপনার যে অভ্যাস থাকে, মানে দুধ, ছানা, দই ঠই, এ তো সবাই খায়, মানে বাঙালিদের ঘরে এগুলো থাকে, আলাদা করে ভিটামিন D3 ক্যালসিয়াম কিন্তু প্রয়োজন হয় না। ইনফ্যাক্ট যদি বেশি করে ক্যালসিয়াম খাওয়া হয়, সেটা কিন্তু আপনার হৃৎপিণ্ডে, ধমনীতে, হৃৎপিণ্ডের শিরাতে ওইগুলো বসে, যাকে আমরা ইংরাজিতে আর্টারিওস্ক্লেরোসিস বলি। পরবর্তীকালে সেইটাই আবার কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার আর একটা কারণ হয়, এই ক্যালসিয়াম যদি রক্তে বেশি মাত্রায় থাকে। তাই নিজে থেকে খাওয়ার প্রয়োজন নেই, টেস্ট করাতে পারেন নিজে থেকে, সে অতটুকু অ্যাকসেপ্টেবল, তার বেশি প্রয়োজন নেই। তবে এটা ঠিক ভিটামিন D3 তৈরি হয়, নিজের বডিতে তৈরি হওয়ার আমাদের ক্ষমতা রয়েছে ভিটামিন D3,
ক্যালসিয়াম নয়। স্যার হাঁটু তো বুঝলাম, কিন্তু কোমরে ব্যথা, এটাও আবার বলেন যে কোমরে ব্যথা মানে স্পন্ডাইলোসিস বা স্লিপ ডিস্ক, এই দুটো কি ঠিক? আমাদের এখনকার যা জীবনের রুটিন, যা রোজ নামচা সবার, এটা ঠিক স্লিপ ডিস্ক একটা অন্যতম কারণ। স্লিপ ডিস্ক আর স্পন্ডাইলাইটিস, তবে দুটোই এক নয়। স্লিপ ডিস্ক মানে কথাটার মধ্যেই আছে একটা ডিস্ক বলে কিছু বস্তু, চাকার মতো গোল আকৃতি একটা জিনিস, যেটা শির দ্বারা দুটো হাড়ের মাঝে একটা জেলির মতন প্রলেপ থাকে। সেই প্রলেপটা যদি বাইরের দিকে বেরিয়ে আসে, এসে স্নায়ুকে চাপ দেয়, আমরা বলছি স্লিপ ডিস্ক। স্লিপ ডিস্কটা কেন হচ্ছে, মানে বেরিয়ে আসছে কেন জেলিটা? আগে তো এত শোনা যেত না। দীর্ঘক্ষণভাবে আমরা বসে থাকছি, একভাবে এক পশ্চারে বসে আছি, বা যারা দাঁড়িয়ে কাজ, যারা টিচার পড়াচ্ছে, বা যারা ট্রাফিক সার্জেন্ট, বা যারা অর্থোপেড মানে এমনি সার্জেন যারা অপারেশন করছে, দাঁড়িয়ে সেলসম্যান যারা, একভাবে দাঁড়িয়ে থাকছে, পশ্চার চেঞ্জ করছে না, জেলির ওপর কনস্ট্যান্ট প্রেশার পড়ছে, সেটা বাইরে বেরিয়ে এসে আপনার স্নায়ুকে চাপ দিচ্ছে। এটা অন্যতম কারণ স্লিপ ডিস্ক। এটা নিয়ে আমার মনে হয় যে এটা নিয়ে মানুষের আরও সচেতন হওয়া উচিত, যে এটা কিভাবে প্রিভেন্ট করব। এটা একদম মানে প্রতিটা ঘরে প্রতি 3টে মানুষের মধ্যে একজনের স্লিপ ডিস্ক রয়েছে, সবাই ভুগছে। হয়তো কারোর ব্যথা কম, কারোর ব্যথা বেশি, কেউ ব্যথা নিয়েই দিন কাটিয়ে ফেলছে, এগোচ্ছে। আর এটা মানে কি অপারেশন? তাহলে এটার কি কোনো রকম কোনো মেডিসিনাল বা কোনো এক্সারসাইজ? একদমই না, স্লিপ ডিস্ক মানে অপারেশন নয়। স্লিপ ডিস্ক আমি যেটা একটু আগে বললাম, যে ডিস্কটা বেরিয়ে আসছে, স্নায়ুকে চাপ দিচ্ছে। যদি আপনার আর্লি স্টেজ থাকে, আমরা সাসপেক্ট করছি স্লিপ ডিস্ক, একটা এমআরআই করি। আমরা এমআরআই করে একটা মান আছে যে স্পাইনাল কর্ডটা যেই কোটরটার মধ্যে রয়েছে, একটা ফাঁকের মধ্যে তো আমাদের স্পাইনাল কর্ডটা থাকে, সেখানে কতটা চাপ পড়ছে, কত পরিমাণে চাপ পড়ছে, এবং চাপ কি এতটাই পড়ছে যে ব্যথা ছাড়া অন্য কোনো সিমটম হচ্ছে, সেক্ষেত্রে তখন আমরা অপারেশন ভাবি। কিন্তু অপারেশন লাস্ট অপশান, তার আগে অনেকগুলো ট্রিটমেন্ট আছে, ওষুধ আছে, ব্যায়াম আছে, ফিজিওথেরাপি আছে, সেগুলো ফেল করলে ইঞ্জেকশান দিই, সেগুলোও যদি ওগুলোও কাজ না হয়, তখন রোগীকে অপারেশনের জন্য সাজেস্ট করা হয়। কিন্তু অপারেশন ইজ দ্য লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল ট্রিটমেন্ট। তার আগে অনেক কিছু করা যেতে পারে স্লিপ ডিস্কের জন্য। আচ্ছা, আমি হাঁটুর ক্ষেত্রে একটা প্রশ্ন একটু ভুলে গেলাম স্যার, যেটা অনেকেই বলে থাকেন হাড় ক্ষয়। এই হাড় ক্ষয় হাঁটুর ক্ষেত্রেও এই জায়গায় সত্যি কি হাড় ক্ষয়, মানে হাড়েই কি ক্ষয়টা হয়, নাকি হাঁটু ব্যথা বা আর্থারাইটিসটা অন্য বিষয়, সেটা আমাদেরকে বোঝানোর জন্য আপনারা এইভাবে বলেন? না, হাঁটুতে ওপরে একটা হাড় থাকে, ফিমার বোন থাকে, নিচে আর একটা হাড় থাকে যার নাম টিবিয়া। এই ফিমার আর টিবিয়া আর সামনে মালাই চাকি, চাঁদমালার মতন যেই হাড়টা, এই 3টে হাড় মিলিয়ে তৈরি হয় নি জয়েন্ট। এবার আমরা যখন হাঁটি, সিঁড়ি ওঠানামা করি, লাফ দিই, বা স্বাভাবিক সারাদিনের যা কাজ করছি, এই দুটো জয়েন্টের ওপর প্রচুর প্রেশার পড়ে, এই ওপরের ফিমার আর টিবিয়ার। তো প্রেশার পড়তে পড়তে 40 বছর 50 বছর ঠিক আছে, মানে 50 বছর ধরে এই হাঁটু প্রেশার নিচ্ছে, কাজ করছে। তারপরে এটা ঠিক যে আস্তে আস্তে হাড় ক্ষয় হয়। হ্যাঁ, একদম এইটা একদম মানে এক্সরেতেও বোঝা যাবে। একটা সাধারণ এক্সরে করলেও আমি আমার রোগীকে দেখিয়ে দিই যে আপনার এখানে জায়গাটা এই বিষয়টা একদমই ইনফেকশন হচ্ছে, বা নানানভাবে আর্থারাইটিস হচ্ছে, যা কিছু হতে পারে হাঁটুতে, এটা হয়, ক্ষয় হয়, নানান কারণেই ক্ষয় হয়, ক্ষয়ের অনেকগুলো কারণ হতে পারে। আচ্ছা, তো এটা প্রতিরোধ করা, বা ধরুন আমার এখনো সেটা শুরু হয়নি, আমি আগে থেকে কি কিছু করতে পারি? অবশ্যই। হাঁটুর ক্ষয় মানে, আমি ক্ষয় মানে বোঝাতে চাচ্ছি, এখন আমি অন্য রোগগুলো বাদ রাখছি। বয়সজনিত কারণে ক্ষয় মানে অস্টিও আর্থারাইটিস, এটা আর্থারাইটিসের একটা প্রধান কারণ। এছাড়াও কিন্তু অনেকগুলো কারণে আপনার হাড়ে ক্ষয় হতে পারে, রিউমাটয়েড আর্থারাইটিস, আরও হাজার একটা আর্থারাইটিস আছে, আমি সেগুলো এখন যাচ্ছি না। মূলত অস্টিও আর্থারাইটিস মানে বয়সজনিত আপনার হাড়ে যে ক্ষয় হচ্ছে, এটাকে প্রতিরোধ করা যায় নিয়মিত যদি দেখা যাচ্ছে। এটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, এটা সায়েন্টিফিক স্টাডি আছে। আপনি নিয়মিত যদি ব্যায়াম করেন, আপনার নিয়মিত যদি খাদ্যাভ্যাস ঠিক থাকে, এবং যদি আপনি মানে ওই যথেচ্ছ পেন কিলার জাতীয় জিনিস মানে ওষুধ সেবন না করেন, তাহলে আপনার কিন্তু অস্টিওআর্থারাইটিস অনেকটাই ডিলে করা যেতে পারে। ডিলে মানে সাধারণত আমরা দেখি 50-60, কিন্তু সবাই যারা 50-60 আছে, সবারই কি হাঁটুর ক্ষয় হচ্ছে? সবার কিন্তু হচ্ছে না। তাহলে একটা ব্যালেন্সড লাইফ লিড করলে আপনার অস্টিওআর্থারাইটিস প্রতিরোধ করা যেতে পারে।
দেখলেন তো কত ভুল ধারণায় বাঁচতাম আমরা। আমাদের হাঁটু ভালো রাখতে গেলে 3টি কাজ ভুলভাবে আমরা যেগুলি করি বা আমাদের যেগুলি করা উচিত নয় এবং করা উচিত, অর্থাৎ পুরো বিষয়টি কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিলেন ডাক্তার রাজা সাহা। আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই হেলথ প্লাস সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে থাকুন হেলথ প্লাস, ভালো থাকুন।